দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। পোশাক খাতের অস্থিতিশীলতার পেছনে ভারতের ইন্ধনকে দুষছেন ব্যবসায়ীরা। নেতিবাচক প্রভাব পড়েছে পাট আর চামড়া রপ্তানিতেও। শুল্ক ছাড়, আমদানি বৃদ্ধি সহ নানা উদ্যোগের পরও কমছে না আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 15 টাকা। ফ্ল্যাটের বিক্রি নেমে এসেছে তলানিতে। ড্যাব সংশোধন না হয় ক্ষোভ বাড়ছে আবাসন ব্যবসায়ীদের। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতের ইন্ধনেই অস্থিতিশীল হচ্ছে দেশের তৈরি পোশাক খাত। এর সাথে আছে দেশীয় রাজনীতিও। এমন অভিযোগ তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের। পোশাক খাতের এমন বিশৃঙ্খল পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে পাট, চামড়া সহ অন্যান্য রপ্তানি খাতেও। বিশ্লেষকরা বলছেন, অতি দ্রুত সমস্যার সমাধান করা না গেলে চাপ পড়বে দেশের রপ্তানি সক্ষমতার ওপর। রায়হান শোভনের রিপোর্ট। সংকট কাটছে না দেশের তৈরি পোশাক খাতে। কখনো শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি, কখনো ঝুট বাণিজ্য নিয়ে অস্থিরতা কিংবা সুযোগ সুবিধা বাড়ানোর দাবি, আবার কখনো শ্রমিকরা রাস্তায় নামছে বকেয়া বেতনের দাবিতে। তৈরি পোশাক মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইর দাবি, থেমে থেমে চলা এমন অসন্তোষের কারণে গেল অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে $40 কোটি। এ সময় বন্ধ হয়েছে বেশ কিছু কারখানা। এখন প্রশ্ন হচ্ছে, কাদের মদদে বারবার অস্থিতিশীল হচ্ছে এই খাত? কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য দাবি আছে, থাকতে পারে। আমরা পরিষ্কার বলেছি, বিজিএমই সরকার, শ্রমিক নেতৃবৃন্দ, আমরা বসে শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা পূরণ করব। এর মধ্যে কোনো রকমের ব্যত্যয় অতীত হয় নাই, এখনও হবে না। অনুসন্ধান করা যায়, তাহলে দেখা যাবে যে সেখানে একটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সেখানে আছে। ষড়যন্ত্রের উদ্দেশ্য কি সেটা না বোঝার কোনো কারণ নাই। বাংলাদেশে যদি অসন্তোষ তৈরি করে রাখা যায়, একসময় যেমন শ্রীলঙ্কায় অসন্তোষ ছিল বলে বাংলাদেশে এই সেক্টরটা আসছে, আবারও যদি বাংলাদেশে সেটা করা যায়, তাহলে এখন শ্রীলঙ্কা আর এখন অসন্তোষ নাই। ইন্ডিয়াতে নানা রকমের সুযোগ সুবিধা দিয়া গার্মেন্টস সেক্টর ওখানে নানাভাবে সরকার চেষ্টা করতেছে সেখানে বাইরেদেরকে নিতে। তাহলে কি হবে? তাহলে বাংলাদেশে যদি অসন্তোষ থাকে, তাহলে বাইরে যাবে কোথায়? এটা খুব সহজেই অনুমেয়। তো তাহলে পরিকল্পনাটা বা এর পিছনে কারা কি কাজ করছে সেটা না বোঝার কোনো কারণ নাই। শুধু পোশাক খাত নয়, অস্থিতিশীলতার কারণে সংকটে পড়েছে পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারকরাও, যাদের দাবি পোশাক খাতের শ্রমিক অসন্তোষের কারণে পাট খাতের অন্তত 15 থেকে 20% ক্রয়াদেশ চলে গেছে প্রতিযোগী দেশগুলোতে। দ্রুত সময়ের মধ্যে অসন্তোষের সমাধান না করা গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। একই সাথে আন্তর্জাতিক মহলে বাড়তে পারে আস্থার সংকট। গার্মেন্টস সেক্টরের পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে, এবং সেই জায়গাতে কিন্তু অনেক বায়ারকেই প্রশ্ন ইতিমধ্যে এসেছে আমাদের কাছে, তোমরা কি সময় মতো ডেলিভারি দিতে পারবা? এই আনস্টেবল সিচুয়েশনের জন্য কিন্তু অনেক বায়ার ইতিমধ্যে আমাদের সেক্টরের যে অর্ডারগুলা বাংলাদেশে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু ইন্ডিয়াতে অলরেডি দিয়েছে, চায়নাতে দিয়েছে বা অন্য দিকে শিফট করেছে। আমাদের প্রায় 15 থেকে 20% শিফট হয়ে গেছে। তথ্য বলছে, পৃথিবীর বিভিন্ন গন্তব্যে 700-এরও বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এসব পণ্য রপ্তানির সিংহভাগ বা 80%-এর বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। বিশ্লেষকরা বলছেন, পোশাক খাতের রপ্তানি বাধাগ্রস্ত হলে সমানভাবে প্রভাব পড়বে এর সাথে জড়িত অন্যান্য খাতেও। এই অস্থিরতার ফলে হয়তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি সরাসরি যদি $1 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়, এর আশেপাশে যেসব আনুষঙ্গিক ইন্ডাস্ট্রিগুলো আছে যারা গার্মেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, তাদের কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু অনেকখানি হবে। আমাদেরকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা এখন অনেক বড়, এমপ্লয়মেন্টের দিক থেকে, টোটাল তাদের ব্যবসার দিক থেকে, রপ্তানি আয়ের দিক থেকে, সেখানে যদি কোনো অস্থিরতা থাকে, এটার প্রভাব কিন্তু সমগ্র ইকোনমিতে ব্যাপকভাবে দেখা যায়। এইখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে রপ্তানি সক্ষমতার উপরে কিন্তু চাপ পড়বে। ক্রেতা প্রতিষ্ঠানগুলোর আস্থা বাড়াতে দ্রুত পোশাক খাতের চলমান সংকট সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, পাঁচখানা টেলিভিশন। শুল্ক কমানো, আমদানি বৃদ্ধি সহ নানা উদ্যোগের প্রভাব নেই আলুর বাজারে। উল্টো সপ্তাহ দুয়ের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 15 টাকার মতো। ব্যবসায়ী আর হিমাগার মালিকদের দাবি, বাড়তি চাহিদার সুযোগে দর বাড়াচ্ছে মজুতদাররা। এমন অবস্থা থেকে উত্তরণে হিমাগার আর বাজারে তদারকি জোরদার করার পরামর্শ বিশ্লেষকদের। হিলি প্রতিনিধি হালিম আল রাজির সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। একসময় সস্তার সবজি হিসেবে পরিচিত ছিল আলু, তবে এখন প্রায়ই আলোচনায় থাকে বাড়তি দামের কারণে। রাজধানীর কারওয়ান বাজারে মঙ্গলবার প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 68 থেকে 70 টাকা কেজি দরে। সপ্তাহ দুয়েক আগেও যা ছিল সর্বোচ্চ 55 টাকা, অর্থাৎ 15 দিনে কেজিতে দাম বেড়েছে 15 টাকার মতো। অনেক বাড়তি হয়েছে,
আমরা আগে নিতাম 50-52, এখন আজকে আলু হইলো 68 টাকা কেজি। গত 15 দিন আগে এই আলুটা বিক্রি হতো 50-52 টাকা কেজি, আজকে এই আলুটা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। যেই বাড়াবে তাদের আইনগত ব্যবস্থা 5 বছরের করে জেল বা 10 বছরের জেলের একটা ব্যবস্থা যদি করতো সরকার, তাহলে আমার মনে হয় যে এটা একদম নিয়ন্ত্রণে থাকতো। দেশের বাজারে বছর জুড়ে যত আলু বিক্রি হয় তার বড় অংশই মজুত করে রাখা হয় কোল্ড স্টোরেজ বা হিমাগারে। বর্তমানে দেশের 340টি হিমাগারে 5 থেকে 7 লাখ টনের মতো আলু মজুদ আছে বলে জানিয়েছে এ খাতের ব্যবসায়ীরা। তাদের দেওয়া তথ্য মতে গেল জুনে হিমাগার পর্যায়ে পাইকারিতে 42 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হওয়া আলুর দর উঠেছে 60 থেকে 62-তে। যারা আলু মজুত করে, এটা ব্যবসায়ী হতে পারে, কৃষক হতে পারে, তারাই একজনের কাছে বিক্রি করছে, সে আরেকজনের কাছে বিক্রি করছে এবং তারাই মার্কেটটা মূলত কন্ট্রোল করে। এমন পরিস্থিতিতে দর নিয়ন্ত্রণে আলু আমদানি শুল্ক কমার উদ্যোগ নিয়েছে সরকার। আমদানিতে থাকা 25% শুল্ক কমিয়ে আনা হয়েছে 15%। প্রত্যাহার করা হয়েছে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক। সরকারি হিসেবে 1 জুলাই থেকে গেল 4 মাসে 1,61,224 টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে সোমবার পর্যন্ত আমদানি হয়েছে 17,421 টন। কলেস্টের আলু কমে গেছে, কলেস্টের আলু আরও বেশি দাম। ইন্ডিয়ান আলু আছে দেখি তাও মোটামুটি একটু বাজারটা স্বস্তি আছে, তাছাড়া তো আলু 70-75 টাকা কেজি কিনতে হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে বছরে আলুর চাহিদা 90 লাখ টনের মতো। বিপরীতে চলতি বছর উৎপাদন হয়েছে 1,04 লাখ টন। এর কিছু মজুত করা আছে কৃষক পর্যায়ে আর বাকিটা হিমাগারে। হিসাব বলছে দেশের হিমাগারগুলোতে এখন 5 থেকে 7 লাখ টনের মতো আলু আছে, যা দিয়ে 1 মাসের চাহিদা মেটানো সম্ভব। তারপরেও কেন বাড়তি আলুর দর? ব্যবসায়ীরা সবসময় অজুহাত খুঁজে যে যখন ক্রাইসিস থাকে, যখন সরবরাহ সংকট থাকে, তখন তারা বেশি করে মুনাফা নেয়। তো এই অনৈতিক মুনাফাও এটা একটা প্রধান কারণ যে এখন যে খুব বেশি দামে আলু বিক্রি হচ্ছে। যদি এই সংকট সমাধান করতে হয় তাহলে আমাদেরকে যেমনিভাবে উৎপাদন বাড়াতে হবে, ঠিক তেমনিভাবে পর্যবেক্ষণও রাখাতে হবে এবং উৎপাদন যদি পর্যাপ্ত না থাকে তাহলে আমাদের পর্যাপ্ত আমদানি করতে হবে, করে বাজারের যে সরবরাহ সেটাকে স্বাভাবিক রাখতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে দেশে নতুন আলুর ফলন উঠতে আরও মাসখানেকের মতো সময় লাগবে, তখন কমে আসবে দাম। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজুকের নেয়া নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংকটে ফেলেছে আবাসন ব্যবসাকে। এমন দাবি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের। তার সাথে যোগ হয়েছে নির্মাণ সামগ্রীর উচ্চ দর। সংগঠনটি বলছে ড্যাব বাস্তবায়নের পর থেকে ফ্ল্যাটের বিক্রি নেমে এসেছে তলানিতে। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। তানিশা রহমান ছোট্ট থেকে বেড়ে ওঠা ঢাকাতে। পরিবার বলতে যা বোঝায় এমন সবই আছে, নেই শুধু নিজের ফ্ল্যাট। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের পুরো ইনকাম হিসেবে আমাদের অনেক চিন্তা ভাবনা করেই একটা ডিসিশনের মধ্যে আসতে হবে যে আমরা কোন অ্যামাউন্টের মধ্যে আর কি একটা নতুন ফ্ল্যাট কিনতে চাই, যেহেতু ইনফ্লেশন সব কিছুরই দাম বাড়ছে। তানিশার মতোই রাজধানীতে নানা শ্রেণী পেশার মানুষের বসবাস। বেশিরভাগ মানুষই পরিবার নিয়ে নিজেদের ফ্ল্যাটে থাকবেন এমনটা ভাবেন, কিন্তু সাধ্যের মধ্যে না থাকায় ভাবনাটা বিদায় করেন ভেতর থেকে। গ্রাহকদের সঙ্গে আবাসন কোম্পানির সম্পর্কের ব্যবধান বাড়ছে, রড সিমেন্টের দাম বাড়ায়, বলছেন আবাসন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গায় দেখতাম ফ্ল্যাট কেনা যায় কিনা, নিজের বাসায় থাকবো একটা স্বপ্ন দেখি, তো সেই হিসেবে দামটা যে হলে ছিল তাতে একটা সাহস পাইতাম যে আমরা হয়তো বাসাটা কিনতে পারবো, একটা ফ্ল্যাট কিনতে পারবো। কিন্তু দিনে 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 এইটা একদমই আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। একটা ল্যান্ড প্রকিউরমেন্ট করি, তখন আমার একটা ল্যান্ড ওনারকে হিউজ পরিমাণে একটা সাইনিং মানি দিতে হয়। এই সাইনিং মানি দেওয়ার কারণে আমাদের যে অ্যাপার্টমেন্টের যে পারচেস প্রাইস, মানে একজন কাস্টমার যে আমাদের কাছ থেকে পারচেস করবে, সেই প্রাইসটা তখন বেড়ে যায়। তবে আবাসন সংকটের পেছনে অন্যান্য কারণের সঙ্গে রাজুকের বর্তমান ভবন নির্মাণ নীতিমালাকে দায়ী করে তার সংশোধনের দাবি জানিয়েছে রিহ্যাব। আমাদের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরাই কিন্তু সবচেয়ে বেশি গেইন করার কথা, এই আমাদের বিজনেসটা সবচেয়ে বেশি জাম্প করার কথা, কিন্তু এখানে সরকারের যে পলিসিগত যে বৈষম্যটা বিগত সরকারে ছিল, ওটাকে ওনারা যে আমাদেরকে সংশোধন করে দেওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দৃঢ় হওয়ার কারণেই কিন্তু আমাদের ব্যবসাটা অনেক বেশি যে ভালো হওয়ার কথা ছিল, সেই অনেক বেশি ভালো আমরা সুফলটা পাচ্ছি না। গত এক যুগে প্রতি বছর গড়ে 13,000 ফ্ল্যাট বিক্রি করেছে বিভিন্ন আবাসন কোম্পানি। 2022-23 সালে এই সংখ্যা কমে 10,000-এ নামলেও চলতি অর্থবছরে তা প্রায় শূন্যের কোঠায় নেমেছে বলে জানিয়েছে রিহ্যাব।
মাহমুদুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্লট পাওয়ার 3 বছরের মধ্যে উৎপাদনে যাবার কথা থাকলেও 17 বছরেও উৎপাদন শুরু হয়নি নেত্রকোনা বিসিক শিল্পনগরীর অধিকাংশ কারখানায়। হাতে গোনা যে কটি কারখানায় উৎপাদন শুরু করেছিল, জ্বালানি সংকট সহ নানা কারণে সেগুলোও বন্ধ। কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেত্রকোনার প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যুব সমাজকে স্বনির্ভর ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে 2007 সালে জেলায় বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়। 15 একর জমির অধিগ্রহণ করে 103টি প্লটে 68টি বাণিজ্যিক ইউনিট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু গ্যাস সংকট ও উন্নত রাস্তাঘাট না থাকায় 17 বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি শিল্পনগরীর সব কারখানা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস, যেটা হচ্ছে যে মূলত আমাদের জ্বালানি কাজ এবং এটা দিয়ে আমাদের উৎপাদন ব্যয় করতে হয়। ড্রেনেজ ব্যবস্থা হয়েছে 1 নম্বর, খারাপ অবস্থা আমাদের। বর্ষার সিজনে দেখা যায় যে আমাদের রাস্তাঘাট পুরোটা নিম্ন অঞ্চলের মতো হয়ে যাচ্ছে, এবার রাস্তায় কাদা থাকে, পানি থাকে, আসা যাওয়ার খুব কষ্ট। আমাদেরকে যারা অর্ডার দেয় কিংবা কাজ যাদের আমি করতে চাই, তারা যখন আসে পরিবেশটা তখন দেখে যে রাস্তাঘাট ঠিক, পরিবেশ ঠিক নাই, তখন তারা বলে যে কাজ দিতে চায় না। প্লট বরাদ্দ পাওয়ার 3 বছরের মধ্যে উৎপাদনে যাবার কথা থাকলেও 68টি কারখানার মধ্যে 36টি উৎপাদন শুরু করেনি। বাকি 32টি কর্তৃপক্ষ কাগজে কলমে চালু থাকার দাবি করলেও স্থানীয় ব্যবসায়ীরা জানান চালু আছে মাত্র 7 থেকে 8টি কারখানা। আমরা যে লাকড়িটা ব্যবহার করতেছি, এই লাকড়িটা হলো ব্যবহারের জন্য এই অনেক পোস্টিং খরচ বেশি পড়ে যায়। যারা প্লটগুলো রেখে দিচ্ছে এইগুলোকে দ্রুত যাতে কার্যক্ষম বা রানিং করতে পারে, তাহলে হচ্ছে কি এই নেত্রকোনাবাসীর যে একটা বেকার সমস্যা অনেকটা দূর হবে আশা। জেলা প্রশাসন জানায় জ্বালানি সংকট নিরসনে গ্যাস সরবরাহের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, আর প্রতিটি ইউনিট চালু করতে এরই মধ্যে নোটিশ দেওয়া হয়েছে। গ্যাস সংযোগের জন্য ইতিমধ্যেই 13,50,00,000 টাকার প্রাক্কলন তৈরি করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিক অর্থ মন্ত্রণালয়ে ইতিমধ্যেই প্রস্তাবও প্রেরণ করে ফেলেছে। অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দ পাওয়া গেলে অচিরেই এই গ্যাস সংযোগের ব্যবস্থাটা করা যাবে। আমাদের 3 বছরের মধ্যে যদি এই শিল্প মালিকরা না আসে, সেক্ষেত্রে আমরা তাদেরকে নোটিশ করব। তারা যদি আসে তো ভালো, আর না যদি তারা না আসে, সেটা আমরা পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা নতুন করে শিল্প মালিকদের আহ্বান করব এখানে আসার জন্য। পুরো শিল্পনগরী চালু হলে প্রায় 5,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSCX 35 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,298-তে। বেচাকেনা হয়েছে 577 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 136টির, কমেছে 216টির, আর অপরিবর্তিত আছে 48টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক DSCX ইন্ডেক্স গত দিনের চেয়ে 35 পয়েন্ট কমে গিয়ে 5,298-তে এসে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিন শেষে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেশার প্রবণতা বেশি হওয়ার ফলে মার্কেট আজকে 35 পয়েন্ট নেগেটিভ রেখে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 136টি, কমেছে 216টি এবং অপরিবর্তিত ছিল 48টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 577 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 605 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 571 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের। আজ এদের প্রায় 25 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল বিডি শিপিং কর্পোরেশন। ইন্ডেক্স কমার জন্য বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক লিমিটেড। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি শ্যাম্পু সুগার মিলস লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি জিল বাংলা সুগার মিলস লিমিটেড। বেড়েই চলেছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম। এক একটি বিটকয়েন বিক্রি হচ্ছে প্রায় $90,000। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর থেকেই চাঙা ভাব দেখা দিচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির দরে। মূলত ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো বান্ধব হবে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বিটকয়েনে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিটকয়েন ভার্চুয়াল মুদ্রার জগতে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।
মাত্র 1 মাস আগেও এই মুদ্রাটির দর ছিল $৬২,০০০। মঙ্গলবার যা বিক্রি হয়েছে $৮৯,৭৪২, যা এ যাবৎকালের মধ্যে এই মুদ্রাটির সর্বোচ্চ দর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবার পর থেকে বাড়তে শুরু করেছে বিটকয়েনের দাম। তথ্য বলছে 5 নভেম্বরের পর থেকে এ পর্যন্ত মুদ্রাটির দর বেড়েছে 25% বেশি। 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ETF এর মাধ্যমে বিনিয়োগের অনুমোদনের পর থেকে চাহিদা বাড়তে থাকে বিশ্বের সবচেয়ে মূল্যবান এই ক্রিপ্টোকারেন্সির। বিটকয়েনে বিনিয়োগ করেন বড় বিনিয়োগকারীরা, যাদের মধ্যে ছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চলতি বছরের মার্চে বিটকয়েনের দাম ওঠে সর্বোচ্চ $৭৩,০০০। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল এই দর $1 লাখ ছাড়িয়ে যাওয়ার, যদিও এরপর আবারও দর হারায় বিটকয়েন সেপ্টেম্বরে, যা নেমে আসে $৫৩,০০০। তবে গেল 1 সপ্তাহ ধরে আবারও চাঙা হয়ে উঠেছে বিটকয়েনের বাজার। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন বিটকয়েন বান্ধব হবে এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের। অন্যদিকে বিটকয়েনের অন্যতম বড় বিনিয়োগকারী ইলন মাস্কও ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সব মিলিয়ে এই মুদ্রাটির ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করছেন বিনিয়োগকারীরা, এমনটাই মত বিশ্লেষকদের। এর আগে 2021 সালে বিটকয়েনের দাম উঠেছিল $৬৯,০০০, যা ছিল সে সময়কার রেকর্ড দর। পরে ধারাবাহিক পতনে 2022 সালের এপ্রিলে দর নেমে আসে $16,০০০। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।